নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভাস, গল্প কিন্তু সত্যি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা স্বামী বিবেকানন্দকে সবাই চিনি, সবাই ভালোবাসি, শ্রদ্ধাও করি। সেই স্বামী বিবেকানন্দ 1893 সালের বিশ্ব ধর্মসভায় শিকাগোয় তিনি কিন্তু আমাদের ভারতবর্ষের মুখ উজ্জ্বল করেছিলেন তার বক্তৃতার মাধ্যমে। এটা আমরা সকলেই জানি এবং আমরা জানি এখানে তিনি কি বক্তৃতাও দিয়েছিলেন। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আমরা জানি না যে সেই মঞ্চে কিন্তু আরো এক ভারতীয়, শুধু ভারতীয় নয়, সর্বোপরি আরো এক বাঙালি কিন্তু বক্তৃতা দিয়েছিলেন। কে ছিল সেই বাঙালি এবং তার সাথে পরবর্তীকালে স্বামী বিবেকানন্দর কিরকম সম্পর্ক হয়েছিল, আজ আমি বিস্তারিত সেটাই এই ভিডিওতে তুলে ধরব এবং আশা করব আপনারা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যারা এখনো পর্যন্ত গল্প কিন্তু সত্যি চ্যানেলের সাথে যুক্ত হননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন, কারণ নিয়মিত রাত 8টায় বিভিন্ন বিষয় এইরকম অজানা সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো চলুন সময় নষ্ট না করে আজকের গল্পটা আমরা শুনে নিই। সালটা 1893, স্থান আমেরিকার শিকাগো শহর। এই শহর ক্রমশ সেজে উঠেছে বিশ্বের মহামঞ্চ হয়ে। সমস্ত জায়গা থেকে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এসে হাজির হয়েছেন বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা, কারণ আয়োজিত হবে বিশ্ব ধর্ম মহাসম্মেলন। এরই মাঝে নানান রকম দোলাচলের মধ্যে দিয়েই হাজির হয়েছেন এক ভারতীয় বাঙালি যুবা। সাগর পেরিয়ে সে সেই সময় যথেষ্ট ক্লান্ত। কিভাবে আগের দিনগুলো কাটিয়েছেন স্বয়ং তিনিই জানেন। গায়ে গেরুয়া বস্ত্র, মাথায় পাগড়ি। অনেকেই তাকে দেখে ভেবেছিলেন নিঘাত কোনো ভবঘুরে হবে, কিন্তু নরেন্দ্রনাথ দত্ত বিশ্বাস হারাননি। তখন অবশ্য তিনি স্বামী বিবেকানন্দ। তার উজ্জ্বল দুটি চোখ আর তেজে ভরপুর হয়ে গেল। শিকাগোর মহাসম্মেলনে গিয়ে তিনি কিছুটা যেন অকুল পাথারে পড়েছিলেন। তিনি কি পারবেন নিজের কথা, দেশের মানুষের কথাগুলো বলতে? এমন সময় সেখানে দেখা হলো তার সাথে আর এক মানুষের সঙ্গে। তিনি ভারতীয়। তার থেকেও বড় কথা, তিনি ছিলেন একজন খাঁটি বাঙালি। দেশ থেকে এত দূরে এসেও যে এমন প্রাপ্তিযোগ হবে ভাবেননি তিনি। তার পরের কাহিনীটুকু তো আমাদের সকলেরই জানা। আমেরিকার ভাই ও বোনেদের উদ্দেশ্যে স্বামীজির গলায় ধ্বনিত হয়েছিল মহা মিলনের মন্ত্র। আর ঠিক তিনি যখন তার বক্তৃতা দিচ্ছিলেন, তার পেছনেই দাঁড়িয়েছিলেন অন্য বাঙালি ব্যক্তিটি, যিনি নিজেও বিবেকানন্দের সঙ্গে এই একই মঞ্চে কিন্তু বক্তৃতা দিয়েছিলেন। তিনি আর কেউ নন, শ্রী প্রতাপচন্দ্র মজুমদার। ঊনবিংশ শতক ও তার পরবর্তী সময়ে বাংলার ইতিহাসের দিকে তাকালে আমরা কিন্তু জানতে পারব প্রতাপ মজুমদারের নাম। 1840 সালে হুগলিতে জন্ম তার এক বৈদ্য পরিবারে। বাবা মারা যান ছোট বয়সেই। প্রাথমিক পড়াশোনা শেষ করে কলকাতায় এসে তিনি ভর্তি হয়েছিলেন প্রেসিডেন্সি কলেজে, বর্তমানে যা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। কিন্তু ভর্তি হলেও বেশি দিন তার ভালো লাগলো না ওখানে পড়তে। তিনি তাই ঠিক করলেন যে নিজে নিজেই পড়াশোনা চালিয়ে যাবেন। কোনো চার দেওয়ালের মধ্যে নিজেকে তিনি বেঁধে রাখবেন না। এদিকে আবার সময়টা ঊনবিংশ শতক, আর ঊনবিংশ শতকের মানে শুরুর দিকে আপনারা সকলেই জানেন কলকাতা ও বাংলার বুকে প্রভাব বিস্তার করছে ব্রাহ্ম ধর্ম। এককালে রাজা রামমোহন রায়ের হাত ধরে সূচনা হয়েছিল যার, তারই ঢেউ এসেছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আর কেশবচন্দ্র সেনের হাত ধরে। সেই ঢেউয়েই নিজেকে ভাসিয়ে দিয়েছিলেন প্রতাপচন্দ্র মজুমদারও। দেবেন ঠাকুর আর কেশব সেনকে তিনি গুরু হিসেবে মেনে নিয়েছিলেন। 1859 সালে তিনি নিজেকে ব্রাহ্ম ধর্মে দীক্ষিত করলেন, আর সেই সাথেই শুরু হয়েছিল তার নতুন পথ চলা।
প্রকৃতপক্ষে প্রতাপচন্দ্রের ব্রাহ্ম হওয়ার মধ্যে একটা ইতিহাসেরও কিন্তু সূচনা হয়েছিল। তিনি ছিলেন একজন ভালো বক্তা এবং ইংরেজি ভাষায় তার ছিল অসামান্য দখল। ক্রমে বাংলার উঁচু সমাজের নজরেও চলে আসেন প্রতাপচন্দ্র মজুমদার। একটা সময় আদি ব্রাহ্ম সমাজের সহকারী সম্পাদকের দায়িত্বও তিনি সামলেছিলেন। পরে তত্ত্ববোধিনী, ইন্ডিয়ান মিরর, ইন্টারপ্রিটারের মতন পত্রিকার সম্পাদনাও তিনি করেছিলেন। আর ছিল তার অসংখ্য লেখা। রামকৃষ্ণ পরমহংসদেবকে নিয়ে তার লেখা পড়ে আকৃষ্ট হয়েছিলেন স্বয়ং ম্যাক্স মুলার। এমন একজন বিখ্যাত মানুষ বিশ্ব মহাসভায় স্থান যে পাবেন তাতে আর আশ্চর্যের কিছু ছিল না। উল্টো দিক থেকে ছিলেন স্বামী বিবেকানন্দ, যিনি নিজেও একজন ছিলেন অসাধারণ বক্তা, তার সাথে ইংরেজিতেও তিনি দক্ষ ছিলেন। সেই সঙ্গে তার ছিল এক অদ্ভুত সাহস এবং তেজ। সেই নরেনকে অনেক আগে থেকেই চিনতেন প্রতাপচন্দ্র, কিন্তু শিকাগো বিশ্ব ধর্মে সম্মেলনে যে তাকে দেখতে পাবেন সে কথা হয়তো তিনি খুনাক করেও ভাবেননি। এদিকে নানান পথ পেরিয়ে সেখানে পৌঁছেছেন প্রতাপচন্দ্র। ভারতের সনাতন ধর্ম, আধ্যাত্মবাদ, সর্বোপরি ব্রাহ্ম ধর্মের কথা পৌঁছে দেওয়ার জন্য তিনি ইতিমধ্যেই 1874 সালেই চলে গিয়েছিলেন ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড এবং জার্মানিতে। ব্রিমিংটন হলে তার বক্তৃতা শোনার জন্য হাজার হাজার মানুষও সেখানে উপস্থিত ছিল। তিনি সেখান থেকে সোজা চলে আসেন আমেরিকায় 1883 সালে। তার খ্যাতি এমন জায়গায় পৌঁছেছিল যে 1893 সালের ওই ঐতিহাসিক শিকাগো ধর্ম মহাসভায় প্রতাপচন্দ্র মজুমদারকে অ্যাডভাইজারি কমিটির সদস্য হিসাবেও কিন্তু মনোনীত করা হয়েছিল। এত বড় ব্যক্তি, এত বড় বক্তা, কিন্তু দিনের শেষে শিকাগোর সেই মহাসভা স্মরণীয় হয়ে থাকল এক বাঙালি যুবকের জন্য, যার নাম স্বামী বিবেকানন্দ। আর এখানেই হলো সমস্যা। প্রতাপচন্দ্রের বক্তৃতাও যদিও সবার মধ্যে জায়গা করে নিয়েছিল সেই ধর্মসভায়, আমেরিকার কাগজেও ছাপা হয়েছিল সেটা ফলাও করে, কিন্তু তিনি এতদিন আমেরিকায় থেকে সেটা তৈরি করেছিলেন। আর এই যুবক নরেন এসেই কিনা সবার মধ্যে নিজেকে ছড়িয়ে দিল। এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখা দরকার আমাদের, প্রতাপচন্দ্রের বক্তৃতার মূল সুর ছিল কেবল ব্রাহ্ম ধর্ম, আর সেইখানেই স্বামীজি সব ধর্ম সমন্বয়ের কথা বলেছিলেন। কিন্তু কোথাও যেন গৈরিক বসন পরিহিত বিবেকানন্দের এই রূপ বিচলিত করেছিল প্রতাপচন্দ্রকে। তাহলে কেন তিনি ধর্ম মহাসভার পর আমেরিকা তো বটেই, বাংলাতেও স্বামী বিবেকানন্দের নামে অপপ্রচার চালাতে শুরু করেছিলেন? ধর্ম মহাসভার কর্তা ব্যক্তিদের কাছে চলে গিয়েছিলেন প্রতাপচন্দ্র। স্বামী বিবেকানন্দ একজন ভণ্ড, ভবঘুরে সম্প্রদায়ের লোক, এই কথাটাই প্রচার করতে লাগলেন প্রতাপচন্দ্র। স্বামীজি এটা শুনে খুব দুঃখ পেয়েছিলেন। তার একাধিক চিঠিতে কিন্তু সেই প্রসঙ্গও উঠে এসেছিল। 1894 সালে স্বামী রামকৃষ্ণানন্দকে স্বামীজি চিঠিতে লিখেছিলেন, প্রভুর ইচ্ছায় মজুমদার মহাশয়ের সঙ্গে এখানে দেখা। প্রথমে বড়ই প্রীতি, পরে যখন শিকাগো শুদ্ধ নরনারী আমার উপর উচ্ছ্বাসে আবেগে ভেসে গেল, তখন মজুমদার ভায়ার মনে আগুন জ্বলল। পার্লামেন্ট অফ রিলিজিয়ানের পাদ্রীদের কাছে আমার যথেষ্ট নিন্দা করে এবং বলে, ও কেউ নয়, ঠগ জোচ্চোর, ও তোমাদের দেশে এসে বলে আমি ফকির ইত্যাদি বলে তাদের মন আমার ওপর থেকে যথেষ্ট কিন্তু বিগড়েও দিয়েছিল। শুধু এইখানেই শেষ নয়, নিজের ইউনিটি অ্যান্ড দি মিনিস্টার পত্রিকায় স্বামীজি সম্পর্কে বিষোদ্গার করতে থাকেন প্রতাপচন্দ্র মজুমদার। তার কালাপানি পার হওয়া, সিগারেট খাওয়া ইত্যাদি নানান কথা তিনি সেখানে উল্লেখ করেন। উপরন্তু কলকাতায় ফেরার পর প্রতাপচন্দ্র রটালেন স্বামীজি আমেরিকায় গিয়ে সমস্ত পাপ কাজ করেছেন।
কলকাতায় প্রতাপচন্দ্র মজুমদারের একটি বড় নাম ছিল সেই সময়। এদিকে তখনও ভুবনেশ্বরী দেবী বেঁচে আছেন, অর্থাৎ স্বামী বিবেকানন্দর মা। আর বিবেকানন্দ সেই সময় আমেরিকায়। স্বামীজি আশঙ্কা করছেন এমন রটনা যেন তার মায়ের কানে না যায়। এই সময় তিনি লিখেছেন, আমার বুড়িমা এখনো বেঁচে আছেন। সারা জীবন তিনি অসীম কষ্ট পেয়েছেন, কিন্তু তার শ্রেষ্ঠ আশার, তার সবচেয়ে ভালোবাসার যে ছেলেটিকে তিনি দান করেছেন, সে দূর দেশে গিয়ে কলকাতার মজুমদার যেমন রটাচ্ছে তেমনিভাবে জঘন্য নোংরা জীবনযাপন করছে। এ সংবাদ তাকে একেবারে শেষ করে দেবে। কিন্তু প্রশ্ন হলো, কেন এমন করেছিলেন প্রতাপচন্দ্র? ধর্ম মহাসভার পর মনে মনে কখনো কি শ্রদ্ধা আসেনি তার নরেনের প্রতি? এই উত্তর কিন্তু জানা যায়নি। এরপরেও দুজন কি কখনো মুখোমুখি হয়েছিলেন? সেটাও কিন্তু জানা যায়নি। কিন্তু শিকাগো ধর্ম মহাসভায় ভারতের, ভারতীয় সংস্কৃতি এবং ধর্মের জয়গান কিন্তু দুজনেই গেয়েছিলেন। প্রতাপচন্দ্রের ভূমিকা যে খুব খাটো ছিল সেই ধর্মসভায় তা কিন্তু নয়। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, 1902 সালে স্বামী বিবেকানন্দের মৃত্যুর পর 3 বছরের মধ্যেই 1905 সালেও তিনি বিদায় নেন পৃথিবী থেকে। প্রতাপচন্দ্র মজুমদার ব্রাহ্ম ধর্মের অন্যতম প্রধান প্রতিনিধির জায়গাটি খালি হয়ে যায় তার চলে যাওয়ার সাথে, বরাবরের মতোই। আপনাদের কেমন লাগলো সেই মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। আর এই প্রতাপচন্দ্র মজুমদার সম্পর্কে যদি আপনাদের কাছে কোনো তথ্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন। তো আবার আগামীকাল ঠিক রাত 8টার সময় আমি এই রকম অজানা সত্যি গল্প নিয়ে আবার হাজির হব। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।